faculty of the Department of English, and I am specifically going to handle the descriptive English part for you all. So definitely we will communicate in the languages in English and Bengali যাতে কারোর বুঝতে না সমস্যা হয়, and please make sure till the session goes on আমি আগে পুরো জিনিসটা এক্সপ্লেন করে নেব। করে নেওয়ার পরে তোমাদের যা যা ডাউট থাকবে shoot the questions at me at a one go, okay? Like মানে পর মানে ক্লাস চলাকালীন কনস্ট্যান্ট সেশন চলাকালীন প্লিজ ডোন্ট শুট দ্য কোয়েশ্চেন্স। আগে পুরো সেশনটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নেওয়ার পরে তোমাদের যা যা প্রশ্ন থাকবে আই এম হ্যাপি টু আনসার এভরিথিং, ওকে? তো চলো, উইদাউট ওয়েস্টিং মাচ টাইম লেট আস গেট স্টার্টেড। আজকে আমাদের ফার্স্ট ক্লাস বা ফার্স্ট সেশন, আমাদের ফার্স্ট সেশনটা ক্লাসে চলেছে অন লেটার রাইটিং, অ্যাকচুয়ালি অন লেটার রাইটিং, যেটা ফার্স্ট দেয়া নেই। Okay, so this is the thing, types of letters, তার ডিভিশনটা এখানে করা আছে। তো we won't go much for that now, এত কিছু এখানে ভাবা দরকার নেই। This is the basic thing. এবারে এখানে দেখবে শুধু যেটা ক্লাস ওয়ার্ক দেওয়া আছে, যেটা ক্লাস ওয়ার্ক দিচ্ছে, শুধু সেই জায়গাটাতে মনে রাখবে যে ক্লাস ওয়ার্কের থেকে যেটা টপিক নাম্বার 1, ঠিক আছে, সেটা আমরা ক্লাসে ডিসকাস করবো। ওয়ানটা আমরা ক্লাসে ডিসকাস করবো। টপিক নাম্বার 2-তে এখানে একটা কাইন্ড অফ ওই লেটার টু প্রেসিডেন্ট দেওয়া আছে, যেটা একটা অ্যাপ্লিকেশন রাইটিং এর মতো। অ্যাপ্লিকেশন রাইটিং এ উই ওন্ট গো রাইট নাও। আমরা টপিক নাম্বার 2টাও কিন্তু করবো এডিটোরিয়াল, ওকে? মানে এডিটোরিয়াল লেটার মিনস লেটার টু নিউজ পেপার এডিটর। এডিটোরিয়াল লেটার মিনস লেটার টু নিউজ পেপার এডিটর, ওকে? সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম টার্গেট। লেট আস বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। এইবারে লেট আস গেট স্টার্টেড, ওকে? লেট আস কিক স্টার্ট দ্য ক্লাস। ইয়েস, ফার্স্টে যেটা থাকবে দ্যাট ইজ ফরম্যাট অফ এডিটোরিয়াল লেটার। প্লিজ অ্যাসপিরেন্টস পে অ্যাটেনশন টু দিস সেন্স যে the format part of letter is very important. Why the format of letter is so important? Because the format roughly carries around 15% of the total marks. তার মানে WBCS এর মতো একটা পরীক্ষাতে যেখানে স্কোর থাকবে তোমার 40 লেটার রাইটিং এ, তার মধ্যে কিন্তু 6 থাকবে। তার মধ্যে এস্টিমেটেড আমরা এক্সপেক্ট করতে পারি 5 এ 6 থাকবে only for the format part, okay? And if you can produce the format correctly, you will score 5 out of 5 বা 6 out of 6. That's a good bargain, I guess, তাই না? তো চলো, let us get started. এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে প্রথমেই কি থাকে দেখো, সেটা হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস। এই যে পার্টটা আছে না, এই পার্টটাকে বলে সেন্ডার্স অ্যাড্রেস, ওকে? প্লিজ রিমেম্বার দিস পার্ট ইজ কল্ড সেন্ডার্স। আচ্ছা, তারপরে একটা গ্যাপ থাকে। দেখো এখানে স্পেস 1 বলে লেখা আছে না, এটা বেসিক্যালি একটা গ্যাপ থাকে। তো আমরা অ্যাকচুয়াল পরীক্ষায় গিয়ে স্পেস 1 বলে লিখি, এটা এখানে বোঝানোর জন্য দিয়েছি। এমনিতে এই সেশনের এন্ডে গিয়ে দেখবে তোমার জন্য স্পেসিমেন লেটার থাকবে, সেখানে সেই জায়গাটার উপরে এক্সপ্লেনও করা থাকবে পুরো এই ফরম্যাটটাই। আবার তো আমরা তারপরে কি বসাবো? ডেট অলওয়েজ কারেন্ট ডেট হয়। হ্যাঁ, কারেন্ট হয় মানে কি? যেদিনকে আমরা পরীক্ষাচ্ছি সেই দিনকার ডেটই আমরা বসাবো। ফর এক্সাম্পল, সাপোজ আজকে যদি পরীক্ষা হতো, কথার কথা ধরে নাও আজকেই যদি পরীক্ষা হতো, তাহলে আজকে ডেট 12th of July, তাই না? তাহলে আমরা কি লিখতাম? অনেক কিছুই লেখা যায়, ঠিক আছে? অনেক কিছুই লেখা যায় মানে ডেট কিছুই লেখা যায় না, ডেটটা একটাই লিখতে হবে, বাট সেটা অনেক ফরম্যাটে লেখা যায়। একটা হচ্ছে এইটা, যেটা কমন ফরম্যাট আমি নিজে পার্সোনালি ইউজ করি। হ্যাঁ, তার মানে বলছি না যে এটাই একমাত্র কারেক্ট ফরম্যাট। আমি পার্সোনালি এই ফরম্যাটটা ইউজ করি সিন্স মাই স্কুল ডেজ। অ্যাপার্ট ফ্রম দিস, what we can write like this, okay? এটাও লিখতে পারি। If we want, we can simply write লিখতে পারি, ওকে? সো all these things are applicable. আচ্ছা, এইবারে ধরা যাক আজকে বদলে যদি আমরা এটা সাপোজ সে WBCS means, যেটা জানো নিশ্চয়ই, তোমরা খবর পেয়েছো যে WBCS মেন্স প্রিলিম রেজাল্ট বেরিয়ে গেছে 2023। মেন্স হবে 17th of August 2024-এ। সো ধরা যাক
কথার কথা বলছি যে যদি ডব্লিউবিসিএস মেন্সে কেউ লেখে তো 17th অগস্ট, এটা জানো নিশ্চয়ই যে ল্যাঙ্গুয়েজ পেপার দিয়ে ডব্লিউবিসিএস মেন্স কিন্তু স্টার্ট হয়ে যাবে। ডব্লিউবিসিএস মেন্স অলওয়েজ দ্য মেন কম্পালসারি অলওয়েজ স্টার্টস উইথ দ্য ডেসক্রিপটিভ কম্পালসারি পেপার্স। প্রথম দিন বাংলা আর ইংলিশ, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ আই মিন, অ্যান্ড ইংলিশ। ওকে, সো কারেন্ট ডেট মানে এই ক্ষেত্রে কি হতো, অগস্ট 17। যারা ডব্লিউবিসিএস মেন্স দেবে তাদের ক্ষেত্রে এই ডেটটা হবে। কেন? তার কারণটা হচ্ছে অলওয়েজ কারেন্ট ডেট, দিনকে আমরা পরীক্ষা দিই সেদিনকে ডেট লিখতে হয়। আই হোপ আই এম ক্লিয়ার। এগুলাম তারপরে আমরা একটা গ্যাপ দিচ্ছি, গ্যাপ দেওয়ার পরে দেখো আসে দ্য সেকেন্ড পার্ট, দ্যাট ইজ দ্য উই কল ইট আর এ, মানে রিসিভার অ্যাড্রেস। আচ্ছা, এই যে এক্সপ্লেনেশনস গুলো দিচ্ছে অ্যাসপিরেন্টস, প্লিজ মাথায় রেখো এগুলো কিছু আমরা লেখার সময় লিখি না, এগুলো জাস্ট এক্সপ্লেনেশনস অফ দ্য ফরম্যাট পার্ট। ওকে, তো আর এ মানে রিসিভার্স অ্যাড্রেস। আচ্ছা, যেহেতু এডিটোরিয়াল লেটার তাই এখানে আমাদের রিসিভার্স অ্যাড্রেসটা লিখতে হচ্ছে দ্য এডিটর বলে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে নি, অনেকেরই মনে একটা টিউশন থাকে, তারা কিন্তু প্লিজ নোট এখানে একটা গ্যাপ আছে, জাস্ট আ মিনিট, আই এম সরি, প্লিজ নোটিস এখানে একটা গ্যাপ আছে, তারপরে আমরা এটা লিখছি দা এডিটর বলে। দেখো এখানে অনেকেই জিজ্ঞেস করে এই প্রশ্নটা যে আমরা কি টু দ্য এডিটর বলে লিখতে পারি যতক্ষণ তুমি ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষায় আছো? ইয়েস ইউ ক্যান, কোনো সমস্যা নেই। একটা জিনিস প্লিজ মাথায় রাখবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কিন্তু আজও, মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসি কিন্তু এখনো বেশি জোর দেয় বা সবচেয়ে বেশি স্ট্রেস দেয়, এমফাসিস দেয় অন দ্য কন্টেন্ট অফ দ্য আনসার রাদার দ্যান অল দ্য স্পেসিফিকেশনস অ্যান্ড অল দ্যাট স্টাফ। কেমন মানে তোমার লেখার কন্টেন্টটা কেমন, কন্টেন্টের কোয়ালিটি কেমন, সেটার উপর সবচেয়ে বেশি জোর দেয়। এবং আজকেও আমাদের ক্লাসে সেই জায়গাটাই মেন উদ্দেশ্য। সো তুমি ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষায় টু দ্য এডিটর লেখো, শুধু দ্য এডিটর বলে লেখো, দুটোই অ্যালাউ। এখানে অনেকেই জিজ্ঞেস করবে যে চলায় তো আমরা টু দ্য এডিটর বলেই লিখতাম সব জায়গায়, তাহলে এখানে কেন আপনি বলছেন আলাদা কথা? তার কারণ ওখানে টু লিখলে না, এখানে আবার ফ্রম দিয়ে শুরু করতে হয়, অ্যান্ড একটা জটিল কমপ্লেক্স ফরম্যাট হয়ে যায়। টু দিলে ওপরে ফ্রম দিতে হয়, বেসিক্যালি এই পুরো জিনিসটাকে ওপরে ফ্রম রাখা, নিচে টু রাখা, এটাকে বেসিক্যালি এখন অবসোলেট ধরা হয়। হ্যাভিং সেড দ্যাট, তুমি যদি এই ফরম্যাট, আবারও বলছি মন দিয়ে শোন, তুমি যদি এই ফরম্যাট ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে অ্যাপ্লাই করো, কেউ তোমার এক নাম্বারও কাটবে না। যেমন খেয়ে দেখো, আমরা যে ফরম্যাটটা করছি এটা পুরো লেফট হ্যান্ড অ্যালাইনমেন্টে হচ্ছে, তাই না? মানে লেফট হ্যান্ড অ্যালাইনমেন্ট মানে পুরোটা লেফট হ্যান্ড সাইড দিয়ে হচ্ছে। এবারে মনে করে দেখো যে ছোটবেলায় স্কুল লাইফে আমরা ইউজুয়ালি যখন করতাম তখন ব্যাপারটা কিরকম থাকতো, ইফ ইউ রিমেম্বার, দেখো সে মনে আছে অনেকটা এরকম থাকতো না, যে সাপোজ সে দিস ইজ দ্য পেজ যেখানে আমরা করছি, কথা বলছি। তো সেখানে অফকোর্স প্রথমে থাকতো সেন্ডার্স অ্যাড্রেস, তার নিচে থাকতো ডেট, এখানে থাকতো রিসিভার্স অ্যাড্রেস মানে টু দ্য এডিট অল দ্যাট স্টাফ, সাবজেক্ট থাকতো এরকম মাঝখান থেকে, তারপরে স্যার বলে যে তিনটে প্যারাই তোমার এরকম প্যারা ডিভিশন আনতো নি, উইথ থ্যাঙ্কস এন্ড রিগার্ডস বলে ডান দিকে নাম লিখতাম, তাই না? যদি কেউ এখানে এই ফরম্যাটটা মানতে চাও, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু ফলো দিস। তাতে কেউ তোমার কোন নাম্বার কাটবে না। কন্ডিশনটা কি? যতক্ষণ তুমি বেঙ্গল এক্সামিনেশন গুলো মানে ওয়েস্ট পিএসসির এই পরীক্ষাগুলোয় বসছো। যে মুহূর্তে সাপোজ যদি ব্যাংকের পরীক্ষায় বসো, তখন কিন্তু এই ফরম্যাট অ্যালাউ হবে না। তখন কিন্তু যেহেতু এটা ইউনিফাইড ফরম্যাট রাদার বলা উচিত, পুরো ইন্ডিয়াতে ফলো করা হয়, তাই তখন এই ফরম্যাট ফলো করতে হবে। আই হোপ আই এম ক্লিয়ার। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো, আফটার দ্যাট অফকোর্স এ আসবে, ওই যে হ্যাঁ, তো রিসিভার্স অ্যাড্রেসের পরে সাবজেক্ট আসবে। সাবজেক্টের ক্ষেত্রে আমাদের কি কি নিয়ম মনে রাখতে হয়, যে উই ডোন্ট আন্ডারলাইন দ্য টাইটেল আমরা কখনো আন্ডারলাইন করি না। টাইটেল ক্যানট বি কমপ্লিট সেন্টেন্স, টাইটেল কখনো একটা কমপ্লিট সেন্টেন্স হয় না। আচ্ছা, মেইন অর গিভেন টপিক, যেটা আমাদের মূল টপিক দেওয়া আছে, আলোচনা করবো একটু পর, সেটাই সাবজেক্ট হিসেবে বসে। আর সাবজেক্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, জানো তো, লাইক সবচেয়ে বেশি ভুল করে যে অ্যাসপিরেন্টসরা, সেটা হচ্ছে সাবজেক্ট সবসময় 5 to 7 ওয়ার্ডের মধ্যে হবে। হ্যাঁ, তার বেশি কখনো করবে না। অনেকেই করে এরকম একটা সাবজেক্ট লিখেছে যেটা 10 বা 11
ওয়ার্ডস লং, এই ধরনের কিন্তু লিখলে সেখানে মার্কস ভালো পরিমাণে ডিডাক্টেড হবে। প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড। যেটা আমি বারবার বলি ক্যান্ডিডেটসদেরকে যে মানে রাদার ফর দ্য লাস্ট 11 ইয়ার্স আমি বলে আসছি, ডোন্ট ডু এনিথিং স্টুপিড টু লুজ মার্কস ফ্রম দ্য ফরম্যাট পার্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এনিওয়ে এগুলা তারপরে আমরা একটা গ্যাপ দিচ্ছি, গ্যাপ দিয়ে স্যার। আচ্ছা, এখানে অনেকেই জিজ্ঞেস করি স্যার না লিখে কি ম্যাডাম লিখতে পারি? ডেফিনেটলি লিখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু স্যার অবলিক ম্যাডামটা আমরা শুধু লিখবো না, স্যার অবলিক ম্যামটা শুধু লিখবো না, হয় স্যার লিখবো না হলে ম্যাম লিখবো। ওকে, আচ্ছা হ্যাঁ প্লিজ। ক্যান ইউ প্লিজ রিপিট? হ্যাঁ, সেটা তো করে দেবো বাবা, এখন তো আমরা সেই জায়গাতে আসিনি লেটারে। ঠিক আছে, তুমি বললে বললে আমি বলে দিচ্ছি, লেটার হবে 150 ওয়ার্ডস। আমি তো এখনো কোন পরীক্ষার জন্য পড়ছি, কি করে করবো, এগুলো কিছু আলোচনাই করি। 150 ওয়ার্ডস প্লাস মাইনাস 10%। কিন্তু আমরা শুধু ফরম্যাটটা করছি, তাই ওই যেগুলোতে আমি এখনো আসিনি, যে স্যার অব্দি শুধু গেছিলাম। এই এই ইন্ট্রোডাকশন থেকে আমাদের বডি পার্ট স্টার্ট হবে, মানে লেটারের কন্টেন্টটা স্টার্ট হবে, সেখান থেকে ইউএল আমি এই পার্টটা এক্সপ্লেন করি। কেমন? থ্যাংক ইউ। আচ্ছা দেখো, যেটা বলছিলাম সেই জায়গাটা, যে স্যার অবলিক ম্যাডাম শুধু কখনো দেবে না। তোমার ইচ্ছে হলে তুমি স্যার লেখো, যেহেতু এটা পুরোটাই ফিকটিশিয়াস, কাল্পনিক। লক্ষ্য করে দেখবে আমরা প্রথম থেকে বিসি লোক্যালিটি, পিকিউআর লোক্যালিটি এরকম ভাবে বলে যাচ্ছি না, তার পিছনে কারণটা কি বলতো? ডাব্লিউবিসিএস এ নোটিফিকেশনে বলো, এমনকি কোয়েশ্চেন পেপারেও বলো, দুটোতেই এটা স্পষ্ট মেনশন করা থাকে যে রিয়েল নেম অ্যাড্রেস ইউজ করা যাবে না। যদি তুমি রিয়েল নেম অ্যান্ড অ্যাড্রেস ইউজ করো তাহলে কি হবে? 10% মার্কস ফ্রম ইউর ইংলিশ পার্ট উইল বি ডিডাক্টেড। কি বললাম? যে রিয়েল নেম অ্যান্ড অ্যাড্রেস যদি আমরা ব্যবহার করি তাহলে 10% অফ দ্য মার্কস ফ্রম আওয়ার ইংলিশ পার্ট উইল বি ডিডাক্টেড। সেগুলো সব আবার দেখাবো, সব আস্তে আস্তে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। আমি বেসিক্স গুলো শুধু করিয়ে নিই। হ্যাঁ, এনিওয়ে যেটা বলছিলাম, যে স্যার লিখবো না হলে ম্যাডাম লিখবো। তুমি চাইলে স্যারের বদলে ওখানে ম্যাডাম লেখো না, সমস্যা নেই। Nobody is going to deduct your marks, but please remember, তুমি যদি স্যার অবলিক ম্যাডাম এরকম ভাবে লেখো, স্যার অবলিক ম্যাডাম বলে লেখো, কিন্তু কাটবে। কেন কাটবে বলো তো? তার কারণটা হচ্ছে লেটার টু এডিটর তুমি তো স্পেসিফাইড কাউকে পাচ্ছ, যে একজন নিউজ পেপার এডিটরকে পাঠাচ্ছ। দেখবে যখন মেল আসে, ধরো কোনো একটা কমার্শিয়াল মেল, সাপোজ সে আমি বলছি, সাপোজ সে তোমার কাছে মিন্ত্রার সাবস্ক্রিপশন আছে, বা তোমার কাছে হইচই এর সাবস্ক্রিপশন আছে, বা সে লায়ন্স গেট প্লে, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন আছে, যখন তোমার কাছে মেল আসে তবে মেলে সবসময় লেখা থাকে না ডিয়ার স্যার অবলিক ম্যাডাম। লক্ষ্য করে দেখবে ডিয়ার স্যার অবলিক ম্যাডাম। কেন বলো তো? কারণ নেটফ্লিক্স বা লায়ন্স গেট প্লে বা কি একটা ওই মিন্ত্রা বা হইচই, তো এরা প্রত্যেকেই জানে যাদের যেটা টার্গেট কাস্টমার্স, ওকে, তারা মেল ফিমেল বোথ জেন্ডার্স থেকে আসছে। কিন্তু জানে তো তুমি একজনকে লিখছো। জাস্ট মিনিট, হ্যাঁ একটু জল খেয়ে নিই। হ্যাঁ, যেটা বললাম যে ওখানে তো একটা নির্দিষ্ট টার্গেট কেউ নেই, মানে বোথ জেন্ডার্স আছে। কিন্তু যখন তুমি এডিটিয়াল নিউজ পেপার লিখছো, নিউজ পেপার এডিটরকে লিখছো, তখন তোমাকে স্যার লিখতে হবে, না হলে তোমায় ম্যাডাম লিখতে হবে। এবার তুমি জিজ্ঞেস করতেই পারো তা লিখবো, ট্রাস্ট মি ডাজন্ট ম্যাটার। তুমি স্যার লিখলেও যা, তুমি ম্যাডাম লিখলেও তাই। ওকে, আচ্ছা এইবারে হচ্ছে ও যে বক্তব্যটা তখন রেখেছিল কেউ একজন, সেটারই এবার তোরটা দিচ্ছে। সেটা হচ্ছে এবারে দেখো স্যার লেখার পরে 3টে প্যারা, ইন্ট্রোডাকশন, বডি, কনফিউশন। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখো, হ্যাঁ, এই বডি পার্টের জন্য। সেটা হচ্ছে সাপোজ সে দিস ইজ দ্য, যেখানে আমরা লিখছি। আচ্ছা তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, হ্যাঁ, আই এম নট ভেরি প্রাউড অফ দিস। যখন আমাদের ক্লাস আরো এগোবে তখন ডেফিনেটলি এটা বুঝতে পারবে। নট ভেরি প্রাউড অফ দিস, যে আমার হাতের লেখার অবস্থা অনেকটা বাংলাদেশ ক্রিকেট টিমের মতো। মানে কি হচ্ছে আর কেন হচ্ছে বোঝা খুব কঠিন। তো যদি বুঝতে না পারো প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি, ওকে, টাইম এন্ড अगेन। সেটা হচ্ছে দেখো, তুমি দুভাবে
বডিটাকে লিখতে পারো, মানে লেটারের কন্টেন্টটাকে লিখতে পারো। একটা হচ্ছে আমরা ছোটবেলায় যে কনভেনশনাল স্টাইলে লিখতাম, এভাবেও লিখতে পারো, এটাও অ্যাকসেপ্টেড। তুমি চাইলে আমি যেভাবে লিখি আর কি, তুমি সেটাও লিখতে পারো। সেটা হচ্ছে 3টে প্যারাই একদম লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট হচ্ছে, এটাও করতে। ওকে, বোথ আর অ্যাকসেপ্টেড, বোথ আর অ্যাকসেপ্ট। শুধু আমি কি বক্তব্যটা এটা দিয়ে বলতে চাইছি বলো তো, অ্যালাইনমেন্ট যেন না নষ্ট হয়। অ্যালাইনমেন্ট মানে ব্যালেন্স দ্য লাইন্স। ব্যালেন্স অফ দ্য লাইন্স মানে কি, ধরো ইন্ট্রোডাকশনে আমার এখান থেকে স্টার্ট হলে আমার বডিও মোটামুটি এখান থেকেই স্টার্ট হবে। হ্যাঁ, আমি বলছি না যে এটা দিয়ে একদম স্কেল দিয়ে মেপে দেখো এখানে বডি কোথায় আসতো। ইন্ট্রোডাকশন যদি এখান থেকে শুরু হয়, স্যারের পর একটু দিয়ে তাই স্টার্ট হবে, কনফিউশনও তাই স্টার্ট হবে। আর যদি ইন্ট্রোডাকশন স্যারের ঠিক নিচ থেকে, মানে এসের ঠিক নিচ থেকে স্টার্ট হয়, বডিও তাই হবে, কনফিউশনও তাই হবে। ওকে, তো দিস ইজ কল্ড দ্য প্রপার অ্যালাইনমেন্ট, যেটা কিন্তু তোমাকে মানতে হবে, না কিন্তু ফরম্যাটে মার্কস হারাবে। যেটা আমি বারবার বলছি যে ডোন্ট ডু সামথিং স্টুপিড টু লুজ মার্কস ইন দ্য ফরম্যাট পার্ট। আচ্ছা, এইবারে যেটা বলেছিলাম সেই জায়গাটা বলি, এই যে ইন্ট্রো বডি কনক্লুশন, ইন্ট্রো বডি কনক্লুশন মিলিয়ে আমাদের টোটাল ওয়ার্ডস থাকবে 150। ওকে, তার সাথে প্লাস মাইনাস 10%। তার সাথে প্লাস মাইনাস 10% মানে কি বলো, ম্যাক্সিমাম আমরা লিখতে পারবো 165 ওয়ার্ডস, মিনিমাম আমাদের লিখতে হবে 135 ওয়ার্ডস। এখানে প্লিজ একটা জিনিসের ব্যাপারে কেয়ারফুল থাকো, সেটা হচ্ছে তুমি যেমন 150 ওয়ার্ডস মানে 165 ওয়ার্ডস এর বেশি লিখলেও তোমার মার্কসটা শুরু হবে, তুমি যদি 130 ওয়ার্ডস এর কম লেখো তাহলেও কিন্তু তোমার মার্কস ডিডাকশন হবে। মানে বেশি লিখলেও যেটা মার্কস কাটা হয়, যতটা লিখতে বলেছে তার চেয়ে কম লিখলেও মার্কস কাটা হয়। এটা অনেকেই ভুল ধারণা, যে ভাবে যে বেশি লিখলেই শুধু মার্কস কাটা যাবে, কম লিখলে নয়। নট এট অল, বেশি লিখলেও কাটবে, কম লিখলেও কাটবে, বিকজ দিস ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস আর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তাই এখানটায় খুব স্পেসিফাইড থাকতে হয়। আচ্ছা, ইন্ট্রো বডি কনক্লুশন, কিন্তু কনক্লুশনে প্যাটার্ন করাবোই আলাদা করে একটু পরে। তারপরে হচ্ছে রিগার্ডস। আচ্ছা, এইখানে দেখো আমি শুধু রিগার্ডস বলে লিখেছি, এখানে অনেক কিছু লেখা যায়, মানে রিগার্ডস এর বদলে তুমি যদি চাও, জাস্ট আ মিনিট, আচ্ছা ততক্ষণ আমাকে জাস্ট একটা জিনিস রেসপন্ড করো না সবাই প্লিজ, ক্লাসটা এখন অব্দি যা যা বলেছি তোমরা বুঝতে পেরেছো? কাইন্ডলি কেউ একজন রেসপন্ড করো অ্যাটলিস্ট। হ্যালো, কেউ আছে না সব চলে গেছো? ক্লাসটা বোঝা যাচ্ছে তো? হ্যালো, বোঝা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। চলো, লেট আস গেট স্টার্টেড। তো যেটা বলছিলাম যে এই দেখো রিগার্ডস, রিগার্ডস এর বদলে তুমি আর কি কি লিখতে পারো চাইলে। আমি বলি তিনটের মধ্যে যে কোনো একটা লিখতে হয়, রিগার্ডস লেখো, নাহলে উইথ থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস লেখো, নাহলে থ্যাংক ইউ লেখো। আচ্ছা, এবার যদি কারোর মনে yours faithfully লিখতে চাই, yours sincerely লিখতে চাই, ইউ আর অলওয়েজ অ্যাট লিবার্টি টু রাইট দ্যাট। ওকে, কোনো সমস্যা নেই। সো দিস ইজ দ্য বেসিক থিং ফ্রম দ্য ম্যাথ পার্ট। আচ্ছা, এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট লক্ষ্য করার মতো আছে, ঠিক আছে? রাদার দুটো জিনিস, সেটা হচ্ছে ইয়েস, এখানে দেখো একটা জিনিস খুব মন দিয়ে লক্ষ্য করো, সেটা হচ্ছে দেখো এই যে লোক্যালিটির নাম, পিনকোড, মন জায়গাটা দেখবে, নিউজ পেপারের নাম, আবার দেখো পিনকোড, এই প্রত্যেকটা হচ্ছে ফিকটিশিয়াস বা কাল্পনিক। মানে সহজ ভাষায় বলতে গেলে এই প্রত্যেকটা হতে হবে ইমাজিনারি, এই প্রত্যেকটা হতে হবে ইমাজিনারি। ওকে, আচ্ছা এইবারে কেন ইমাজিনারি হতে হবে, যেটা একটু আগে বললাম, যে নোটিফিকেশনে, পিএসসির নোটিফিকেশনে অ্যান্ড অফকোর্স ডাব্লিউবিসিএস মেন্সে কোয়েশ্চেন পেপারে এই কথাটা একদম স্পষ্ট লেখা থাকে যে 10% of marks
কিন্তু ওরা ডিডাক্ট করবে ফ্রম ইউর ফরম্যাট, মানে ফ্রম ইউর টোটাল রাইটিং, সরি ফরম্যাট। ইংলিশে তুমি টোটাল যত পাবে, ধরা যাক কোনো ক্যান্ডিডেট 120 পেয়েছে, 10% মানে 12, তার মানে 120 যে স্কোর করেছে তার 12 নাম্বার কেটে কিন্তু 108 দেবে পিএসসি। সেটা কিন্তু তুমি কোর্টে চ্যালেঞ্জ, খাতা চ্যালেঞ্জ করে কোর্টে কেস করেও কিচ্ছু করতে পারবে না। কেন করতে পারবে না? তার কারণ ওটা স্পষ্ট, ওরা নোটিফিকেশনে মেনশন করে দিয়েছে। ওকে, তাও তো আমি বলবো ট্রাস্ট মি, ওয়েস্ট বেঙ্গল দিক দিয়ে অনেক ভালো। তার কারণ সেন্ট্রালের ক্ষেত্রে নিয়ম আলাদা, এখানে তুমি যদি, বা ব্যাংকের পরীক্ষায় নিয়ম আলাদা, তুমি যদি নাম অ্যাড্রেস এইসব নিজের লিখে আসো, তোমাকে ইউএফএম দেওয়া হয়। ইউএফএম মানে হচ্ছে আনফেয়ার মিনস। ইনফ্যাক্ট জানো তো, আমাদের শিয়ালদার একটা ক্যান্ডিডেটের সাথে 2016 সালে এই ঘটনাটা ঘটছিল। তখন ও সিজিএল টায়ার 3-তে ডেসক্রিপটিভ ইংলিশ ছিল 100 মার্কসের। অতনু হালদার, আমার ক্যান্ডিডেটটার নামও মনে আছে, পরে ডব্লিউবিসিএস পেলো ছেলেটা, অত্যন্ত ভালো ক্যান্ডিডেট ছিল। তো অতনু এরকম ভুল করে নিজের নাম অ্যাড্রেস লিখে এসেছিল। প্রথমে রেজাল্ট বেরোলো, দেখা গেল যে ওর ডিসক্রিপটিভ রেজাল্টটাই দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল, এনে আরটিআই করা হলো। আরটিআই এর পরে দেখা গেল যখন খাতাটা এলো, স্পষ্ট লিখে দিয়েছে যে by revealing your name and identity you are trying to influence the examiner, so under the clause of adopting unfair means, UFM, under the clause of adopting unfair means your paper has been disqualified. তো প্লিজ এই জায়গাটায় খেয়াল রাখবে। তাই এবারে তোমরা প্রশ্ন করতেই পারো যে যখন রিয়েল নেম অ্যাড্রেস এগুলো কিছু দেওয়া যায় না, তাহলে আমরা কি কলকাতা আর নিউ দিল্লি এই দুটো কথা লিখছি? হাউ ইজ দিস অ্যালাউড? আচ্ছা, এটা ইউজ করা যায়, মনে রাখবে, বাই ডিফল্ট। বাই ডিফল্ট ইউজ করা যায় মানে কি বলতো? ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় তুমি চাইলে কলকাতা লিখতেই পারো, ডাজ নট ম্যাটার তুমি ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট থেকে আসছো, ডাজন্ট ম্যাটার, সবাই চাইলে কলকাতা লিখতে পারে। আর ঠিক সেরকমই সেন্ট্রালের পরীক্ষা, মানে ধরো ব্যাংকের পরীক্ষাগুলো, আইবির পরীক্ষা, এসএসসি ফেজ এক্সাম, এইগুলোতে চাইলে, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের ফেজ এক্সাম আর কি, এইসব জায়গাতে লেটার এলে সেখানে চাইলে নিউ দিল্লি লিখতে পারো, ডাজন্ট ম্যাটার তুমি ইন্ডিয়ার কোন স্টেট থেকে বসে লিখছো। তখন কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গলের হলেও তোমায় নিউ দিল্লি লিখতে হবে, তুমি পাঞ্জাবের হলেও তোমায় নিউ দিল্লি লিখতে হবে, কেরালার হলেও নিউ দিল্লি লিখতে হবে, নিউ দিল্লির হলেও তোমায় নিউ দিল্লি লিখতে হবে। ওকে, সো দিস ইজ ওয়ান প্রভিশন দে প্রোভাইড। এটাতে যদি কারোর কোনো কনফিউশন থাকে, লিভ ইট, সহজ কাজ করো। আর সেটা কি? সিম্পলি ফিকশিয়াস বা ইমাজিনারি একটা নাম দাও। এখানে একটা জিনিস আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যে এই যে আমরা ফিকটিশিয়াস বা ইমাজিনারি যেটা করছি, সেটা প্রত্যেকটাই দেখো একটা কমন ফিচার। ইমাজিনারি মানে তিনটে লেটার, তিনটে কনজিকিউটিভ লেটার। দেখো এবিসি, পিকিউআর, এমএনও, লাস্টে গিয়ে দেখবে রিগার্ডস বলে বলেছিলাম জিএইচআই, অর্থাৎ এই প্রত্যেকটা হচ্ছে কনজিকিউটিভ তিনটে লেটার বসাতে হয়। এবারে তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো, তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো যে কেন তিনটে লেটার বসাচ্ছি আর কেন তিনটে কনজিকিউটিভ লেটার বসাচ্ছি। টু বি ভেরি অনেস্ট, আই মাইসেলফ ডোন্ট, দ্যাটস দ্য রুল, যে তিনটে লেটার বসাতে, তিনটে কনজিকিউটিভ লেটার বসাতে হয়। কারণ প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বোঝানোর জন্য বলছি। এরকমও মানে প্রচুর ক্যান্ডিডেট থাকে যে হয়তো শুধু এ বলে ছেড়ে দিল বা শুধু বি বলে ছেড়ে দিল, এরকম কিছু করা যায় না, ঠিক আছে? নাম্বার কাটবে কিন্তু। আরেকটা দেখো, এটা নিয়ে প্রচুর কনফিউশন থাকে, সেটা হচ্ছে এই নিউজ পেপারের নাম। নিউজ পেপারের নাম, নিউজ পেপারের নাম মানে সবসময় হচ্ছে তিনটে কনজিকিউটিভ লেটার, তারপরে নিউজ পেপার কথাটা বসিয়ে দেবে। এটা কেন বলছি, আমি এরকম প্রচুর ক্যান্ডিডেট পাই, জানো তো, যে ধরো নিউজ পেপারে মানে একটু আর কি কারুকার্য করে লিখতে গিয়ে লিখে এমএনও নিউজ পেপার না লিখে লিখেছে দ্য টাইমস অফ এমএনও, সেই দ্য টাইমস অফ ইন্ডিয়ার মতো আর। তো আমার এখানে এটাই রিকোয়েস্ট থাকে, এইরকম কোনো শৈল্পিক কাজকর্ম করার দরকার নেই। শৈল্পিক সত্তা দেখানোর জন্য আরো প্রচুর অপশনস আছে, সেটা অ্যাটলিস্ট পরীক্ষার খাতায় গিয়ে দেখিও। ওকে, সো আর একটা ইম্পর্টেন্ট কথা এখানে ফরম্যাটে লাস্ট বলার আছে, লক্ষ্য করে দেখো, এই যে পিনকোডটা আমরা সবসময় কি করবো বলতো? 6 কনজিকিউটিভ ডিজিটস। আচ্ছা, এই যে 6 কনজিকিউটিভ ডিজিটস আমরা করছি, এটা যেমন ফ্রন্ট কাউন্টেও করা যায়, এটাকে আবার ব্যাক কাউন্টেও লেখা যায়। ফ্রন্ট কাউন্ট মানে 1 2 3 4 5 6, ব্যাক কাউন্ট মানে 6 5 3 2 1। ওকে, এই দুটোই করা যায়। আর কি বলার ছিল এখান থেকে, যে মনে রাখবে এই যে তিনটে করে কনজিকিউটিভ লেটার বসছে না, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হবে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হবে। হোয়াট ডু এক্স্যাক্টলি মিন বাই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হবে? ধরো এখানে এবিসি লোকালিটি লেখা আছে, তো গিয়ে রিগার্ডস নিয়ে আবার এবিসি লিখতে পারবে না,
নিচে বলে, নিচে গিয়ে তুমি আবার রিগার্ডস বলে এবিসি লিখতে পারবে না, এখানে অন্য কিছু লিখতে হবে। মানে ধরা যাক কারোর ঠিকানা আর তার নাম দুটোই সমান হয়। ফর এক্সাম্পল কারোর নাম তো আর ডায়মন্ড হারবার দাস হয় না, তাই না? যার জন্য এই প্রত্যেকটা মানে এই কনজিকিউটিভ 3টে করে লেটারের সেটগুলো, সিরিজগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হবে। ফরম্যাট নিয়ে আমার এতটা অবধি বক্তব্য হলো। এবারে যদি ফরম্যাট থেকে কোনো প্রশ্ন থাকে, প্লিজ আস্ক মি, আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার। আমি ঠিক তোমাকে 2 মিনিট টাইম দিচ্ছি, আমি ওয়েট করে যাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ডু আস্ক মি, আই এম ওয়েটিং। কোনো সমস্যা নেই। বুঝতে পারিনি, বলো। কি হয়েছে? শুরুটা কি করব? হুম, শুরুর ফার্স্ট লাইটার ব্যাপারে মানে ফরম্যাট। ও আচ্ছা, না ফরম্যাটে যাচ্ছি যাচ্ছি স্লাইডে যাচ্ছি, ওয়েট। এইটা বলছো তো? ও ভাই, চলে সাড়া দিচ্ছে না। ওকে, হ্যাঁ, তো এখানে আমি কি বলেছিলাম খুব সহজভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে শুরুতে থাকবে সেন্ডার্স অ্যাড্রেস, তারপরে একটা গ্যাপ দেবো আমরা। এই জায়গাটা কিন্তু প্লিজ মাথায় রাখবে, গ্যাপ মানে ওখানে এখানে বোঝানোর জন্য আমি স্পেস 1 স্পেস 3 এরকম করে লিখেছি, কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষায় গিয়ে আমরা সেটা লিখি না। সেটা একটু পরে আমরা যখন মডেল আনসার ডিসকাস করবো তখন স্পষ্ট বুঝতে পারবে। সেটা হচ্ছে শুরুতে সেন্ডার্স অ্যাড্রেস থাকবে, তারপর একটা গ্যাপ দিয়ে আমরা ডেট লিখবো, কারেন্ট ডেট, যেদিনকে পরীক্ষা দিচ্ছি সেদিনের তারিখ লিখবো। ডেট তুমি যে কোনো ফন্টে ইচ্ছে বসাও, অর্থাৎ July 12, 2024 লেখো, 12 July 2024 লেখো, 12.07.024 লেখো, ডাজেন্ট ম্যাটার, যে কোনো ফরম্যাটের ডেটই চলবে। তারপরে আমরা গ্যাপ দেব, দিয়ে হচ্ছে দা এডিটর, তুমি চাইলে টু দা এডিটর বলেও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দা এডিটরের আগে তুমি টু বসাতে পারো, টু দা এডিটর বলেও লিখতে পারো। তারপরে যা বলছিলাম ওই এমএন নিউজ পেপার, তারপরে হচ্ছে এই কলকাতা, নিউ দিল্লি বা পিকিউআরসিটি। আচ্ছা, এখানে আরেকটা দরকারি কথা বলি, হ্যাঁ মনে পড়ে গেল। সেটা হচ্ছে তখন যদিও বলছি বাট এটা তাও স্পেসিফাই করে দিচ্ছি। সেটা হচ্ছে কলকাতা কোথায় লেখা যায়? ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায়। নিউ দিল্লি কোথায় লেখা যায়? সেন্ট্রালের পরীক্ষায়। পিকিউআরসিটি কোথায় লেখা যায়? বোথ। মানে যদি তোমার কনফিউশন থাকে, না তুমি লিখবে কলকাতা স্টেটের পরীক্ষায়, না তুমি লিখবে নিউ দিল্লি সেন্ট্রালের পরীক্ষায়, দুটো জায়গাতে তুমি সিম্পলি পিকিউআর সিটি বলে চলে যাচ্ছ, বা পিকিউআরই লিখতে হবে তার কোনো মানে, ঠিক আছে, এটা আমি বলছি। তার বদলে তোমার যদি মনে হয় আমি XYZ লিখো, লেখো, তুমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কেউ তোমায় ঠেকাতে পারবে না। যদি মনে হয় আমি JKL লিখবো, আমি TUV লিখবো, মানে হোয়াট এভার, TUV, JKL, PQR তো এখানে বলেইছি, XYZ, CE, হোয়াট এভার ইউ ওয়ান্ট, শুধু সেম জিনিসটাকে দু জায়গায় রিপিট করো না। মানে ABC লোক্যালিটি আবার তুমি লিখেছো ABC সিটি, সেটা হয় না। ওকে, তাহলে আশা করি আর কারোর কোনো প্রশ্ন যদি না থাকে তো বলো, তাহলে আমি এবার টপিকে এগোবো। নেই তো? দেখো, write a letter to the editor of a newspaper on the dangers of reckless driving. রেকলেস ড্রাইভিং মানে জানো, ইরেসপন্সিবল ওভার স্পিডিং। ওকে, দ্যাটস রেকলেস ড্রাইভিং। আচ্ছা, দেখো, লেটস গেট স্টার্টেড দেন। সেটা হচ্ছে ফার্স্টে থাকছে যেটা বলেছিলাম সেন্ডার্স অ্যাড্রেস, ABC লোক্যালিটি কলকাতা 1 2 3 4 5 6। তারপরে আমরা একটা লাইন লিভ করে কারেন্ট ডেট, মানে আজকেও তো আমরা লিখছি, তাহলে আমরা এটাই লিখতাম, July 12, 2024। ওকে, তারপরে এটা লিভ করছি করে দা এডিট,
এমএনও নিউজ পেপার যেটা অলরেডি বলেছি, অ্যান্ড তারপরে কলকাতা বলে পিনকোড আরেকবার, সেটা হচ্ছে ওখানে ফ্রন্ট কাউন্টে দিয়েছিলাম, দেখো 6 কনজিকিউটিভ ডিজিটসটা ফ্রন্ট কাউন্টে দিয়েছিলাম, এখানে ব্যাক কাউন্টে দিলাম। তারপর একটা লাইন লিভ করে হচ্ছে সাবজেক্ট, যেটা বলছিলাম তখন সাবজেক্ট। দেখো সাবজেক্ট মানে কি নিয়ম কানুন মনে রাখতে হয় না সাবজেক্ট লিখতে গেলে। পাতি কথায় হচ্ছে কি, যেটা তোমার মেন কন্টেন্ট, লক্ষ্য করে দেখো এটা আমাদের অ্যাকচুয়াল কন্টেন্ট ছিল তাই না টপিকের, সেটাই আমাদের সিম্পলি বসে যায় অ্যাজ আ সাবজেক্ট। কিন্তু প্লিজ মাথায় রেখো সাবজেক্ট আন্ডারলাইন করো না। এবার তুমি বলতো আমি যদি সাবজেক্ট আন্ডারলাইন করে আসি কি হবে, বাস্তব হচ্ছে কিছুই হবে। বারবার বলছি পিএসসি এগুলো নিয়ে তো মাথা ঘামায় না। পিএসসি মাথা ঘামায় যেটা, সেটাই পরের স্লাইডে থাকবে। সেটা হচ্ছে এই যে লেটারের যে 3টে পার্ট থাকবে, হ্যাঁ, ফরম্যাট ছাড়া, ইন্ট্রোডাকশন, কনক্লুশন। অ্যাকচুয়ালি পিএসসি তোমায় কিন্তু নাম্বার দেবে ওই ইন্ট্রো কনক্লুশনটা টেকনিক্যাল কারেক্ট কিনা চেক করবে, আর নাম্বারটা দেবে ওই বডি পার্টটার উপর, বডির কন্টেন্টটা কতটা হাই, ঠিক সেটাই আমরা দেখবো এবার। ওকে, সো অফকোর্স থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি। আচ্ছা, এটাতে অনেকে গোলায় বলে, এখানে আমি দুটো ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি। একটা হচ্ছে এস্টিম মানে এখানে হচ্ছে ওয়াইডলি সার্কুলেটেড, কেমন, ওয়াইডলি সার্কুলেটেড। আর ডেইলি মানে কিন্তু এখানে নিউজ পেপার। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এটা অনেকের একটা প্রশ্ন আসে যে ডেইলি মানে কেন নিউজ পেপার, কেন বলছি তার কারণ এটা কেন এক্সপ্লেন করছি। দেখো আমি এই এক্সপ্রেশনটা না প্রচন্ড পাই লেখাতে, প্রচন্ড পাই। ইনফ্যাক্ট আজকেও সকালে পেয়েছি একটা ব্যাচে, নিউজ পেপার হয় না, হয় না, ভুল, পুরো ভুল ইংলিশ। কেন, সেটা হচ্ছে ডেইলি মানে নিউজ পেপার কেন, এই কনসেপ্ট বুঝলে এই জায়গাটা আর গোলাবে না। সেটা হচ্ছে 1660তে ফ্র্যাঙ্কফুর্টার জার্নাল, জার্মানিতে প্রথমবার ডেইলি বেসিসে নিউজ পেপার হিসেবে অ্যাভেলেবেল হলো। এখন একটা জিনিস বুঝতে হবে, জানি এই যুগে দাঁড়িয়ে 2024 দাঁড়িয়ে এটা খুব ইম্প্রবাবল শোনাবে যে নিউজ পেপার ব্যাক দেন ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট মোডস অফ এন্টারটেনমেন্ট ইন ইউরোপ। ইউরোপে নিউজ পেপার একটা ভয়ঙ্কর অফ এন্টারটেনমেন্ট ছিল। একটা জিনিস বুঝে দেখার চেষ্টা করো, তখনও তো এই ফেসবুক হোয়াটসঅ্যাপ জাতীয় দেবতারা আমাদের জীবনে প্রবেশ করেননি, তাই মানুষের কাছে নিউজ পেপারটা একটা মারাত্মক এন্টারটেন ছিল, কারণ বিভিন্ন জায়গায় জানতে পারছে, বিভিন্ন জিনিসের ব্যাপারে খবর পাচ্ছে। তো এই জন্যে নিউজ পেপার যখন রেগুলার বেসিসে হতে শুরু করলো, সেটা এতটা বেশি কি বলবো, একটা সেন্সেশন ক্রিয়েট করেছিল ইউরোপে, যে মানুষ তখন ডেইলি এই জিনিসটা পাবলিশ হয় বলে নিউজ পেপারে ডেইলি বলে ডাকা শুরু হলো। ওকে, এইখান থেকে নিউজ পেপারের একটা সিনোনিমাস ওয়ার্ড হয়ে গেল ডেইলি। প্লিজ এটা মাথায় রাখো, এটা অনেকে ভুল করে এবং এক্সামিনার্স ডু নট টেক রিয়েলি ওয়েল, যে ভাই ডাব্লিউসিএস মেন্স দিতে বসে কেউ যদি ডেইলি শব্দটার মানে না জানে, তাহলে দে ডু নট টেক ইট ভেরি পজিটিভলি। কেমন? সো দ্য কলামস অফ ইউর স্টিম ডেইলি আই উড লাইক টু, সরি দাঁড়াও, ক্লোজ, হ্যাঁ, I would like to voice my views regarding the dangers of reckless driving. Okay? আচ্ছা, লক্ষ্য করে দেখো। Okay, there's a problem. Yes. Dangers of reckless driving. দেখো আমাদের এখানে যেটা সরাসরি সেটা পরে বসিয়ে দেবো। দেখো তোমাদের পরে তো আরো লেটারের পরে ক্লাস হবে, আমি স্পেসিফিক কিছু স্ট্রাকচার্স দেখিয়ে দেবো, যে ইন্ট্রোডাকশন কি করে স্টার্ট করবে, কনক্লুশন করে এন্ড করবে। ওকে, এগোলাম আমি, গোয়িং টু দ্য নেক্সট পেজ। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো, এইবারে মনে রাখবে এই যে জায়গাটা বলছিলাম না, যে এই জায়গাটার উপরে অ্যাকচুয়ালি কিন্তু নাম্বারিংটা হয়, জানো তো, সেটা হচ্ছে অনেক সিরিয়াস নোট। সেটা হচ্ছে এইখান থেকে স্টার্ট করে এইটা, এই যে বডি পার্টটা,
এইটার কন্টেন্ট কোয়ালিটি কেমন হয়েছে সেটার উপরে নির্ভর করে তুমি মার্কস কিরকম পাবে। আচ্ছা, ভালো মার্কস পেতে গেলে কয়েকটা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে কন্টেন্ট, গুড কন্টেন্ট কোয়ালিটি মিনস হোয়াট? আর রাইটিং হ্যাজ টু বি এক্সট্রিমলি অ্যানালিটিক্যাল অ্যান্ড ডেটা ওরিয়েন্টেড, ইনফরমেশন ওরিয়েন্টেড। ইনফরমেশন অ্যান্ড ডেটা যেন একটা লেখায় থাকে। এরকম দেখো, reckless driving poses a significant threat to road safety in India, accounting for approximately 7% of accident cases between 2021 to 2023. সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে যে আমরা দেখো এখানে প্রপার ডেটা ব্যবহার করেছি আমরা, যে 2021 থেকে 2023-এর মধ্যে অ্যাক্সিডেন্টস এর মধ্যে কত পার্সেন্টেজ অফ অ্যাক্সিডেন্টস হয়েছে বিকজ অফ সাম রেকলেস ড্রাইভিং অফ সাম ড্রাইভার্স। কিছু মানুষের ইররেসপন্সিবল ড্রাইভিং এর জন্য যত অ্যাক্সিডেন্ট ঘটেছে 2021 থেকে 23-এর মধ্যে, তার 70% ঘটেছে কিছু মানুষের ইররেসপন্সিবল ড্রাইভিং এর জন্য। ওকে, সো এই ক্ষেত্রে এই তথ্যটা আমরা পেলাম কোথা থেকে? অফ ইন্ডিয়া। এগুলো the main causes include speeding, rash driving and disregard for traffic rules. আচ্ছা, ডিসরিগার্ড মানে সহজ বাংলা বলে পাত্তা না। ঠিক আছে, আমরা আলাদা করে ভোকাবুলারিও তৈরি করবো ক্লাস। ওকে, ডোন্ট ওয়ারি। তো যেটা বলছিলাম, জাস্ট আ মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম যে ডিসরিগার্ড ফর ট্রাফিক রুল মানে ব্রেকিং ট্রাফিক রুলস। This negligence harms not only drivers but also pedestrians মানে যারা রাস্তায় হাঁটে আর কি, সাইক্লিস্ট যারা সাইকেল চালায়, অ্যান্ড আদার ইউজার্স মানে যারা শুধু গাড়ি আছে তারাই যে শুধু বিপদে পড়ছে তা নয়, যে মানুষটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যে সাইকেল চালিয়ে যাচ্ছে, তাদের অ্যাক্সিডেন্টের চান্স থাকে। টু কমব্যাট দিস, আচ্ছা এই কমব্যাট কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের লেখায় বারবার ইউজ হবে জানো। কমব্যাট বা কাউন্টার মানে কোনো একটা জিনিসের বিরুদ্ধে দাঁড়ানো, মানে কোনো একটা জিনিসের এগেইনস্টে লড়াই করা। The government has launched initiatives like Save Life and Road Safety Week to, দেখো এগুলো হচ্ছে ইনফরমেশন। ডেটা মানে কি বলতো? ডেটা মানে আমরা কি মনে রাখবো? এই স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো, পার্সেন্টেজ, সংখ্যা, নাম্বার, এগুলো। আর ইনফরমেশন মানে কি বলতো? এই নামগুলো। বিভিন্ন initiatives and awareness programs to raise awareness and enforce stricter penalties. কারা বলেছে? হিন্দুস্তান টাইমসে একটা খবর বেরিয়েছিল এটার উপর। আচ্ছা, দেখো আর কি কি অ্যাক্ট আছে যেটা দিয়ে এই রেকলেস ড্রাইভিং কে আটকানোর চেষ্টা হচ্ছে ভারতে। দ্য মোটর ভেহিকলস অ্যাক্ট 1988 and সেকশন 279 of the Indian Penal Code IPC, আশা বোঝো, also criminalize reckless driving. By promoting responsible driving practices and enforcing harsher penalties, we can reduce accidents and ensure safe roads for all. Okay, অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করে দেখো আমরা কোন কোন জায়গাগুলো নিয়ে লিখলাম। হ্যাঁ, যে এই যে আমরা প্রথমে বলছি যে রেকলেস ড্রাইভিং ইজ ভেরি ডেঞ্জারাস, তাও আমরা কি দিয়ে শুরু করেছিলাম বলতো? রেকলেস ড্রাইভিং এর পার্সেন্টেজটা কত, তাই না? সেটা আমরা কি দিয়েছি? কজেস। থার্ড আমরা কি দিয়েছি? গভর্নমেন্ট ইনিশিয়েটিভস। ফোর্থ আমরা কি দিয়েছি? কনস্টিটিউশনাল প্রভিশনস। এই হচ্ছে আমাদের মূল চারটে জায়গা ছিল যেটার উপরে বেস করে আমরা এই আনসারটা ক্রিয়েট করব। ওকে, সো তারপরে একদম ধরতক্তা মার পেরে কনক্লুশন। ইফ ইউ কাইন্ডলি জুম অন, আচ্ছা জুম অন কথাটার মানে জেনে রাখো, জানো? জুম অন মানে হচ্ছে টু ফোকাস, অথবা আর এটা লিখে রাখতে পারো টু গিভ প্রায়োরিটি। ওকে, সো
If you kindly resolve this issue in your esteem daily, aware the concerned authorities, মানে যারা এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত, একটা খুব কমন মিস্টেক করে বেশিরভাগ ক্যান্ডিডেটসরা, সেটা হচ্ছে যে এরম টাইপের দেখে যে ইফ ইউ কাইন্ডলি লুক ইনটু দিস ম্যাটার অ্যান্ড ডু দ্য নিডফুল। ভাই ওটা নিউজ পেপার এডিটর, ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে না, তাই সে ড্রাইভিং নিয়ে কিছু করতে পারে না। সে বছর কি করতে পারবে, তার নিউজ পেপারে সেটা পাবলিশ করে অ্যাওয়ারনেস বাড়াতে পারবে, কনসার্নড অথরিটিসে সেই ব্যাপারে ইনফর্ম করতে পারবে, তাদেরকে বাধ্য করবে নোটিস করতে, কিন্তু সে নিজে কিছু করতে পারে না। প্লিজ, তাই প্লিজ নেভার এভার রাইট থিংস লাইক কি ডু দ্য নিডফুল বা ইউ নিড টু লুক ইনটু দিস ম্যাটার, সলভ দ্য ইস্যু। ওগুলো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে মানুষজন লেখে, নিউজ পেপার এডিটরকে নয়। এই ডিভিশনস গুলো আমাকে একটু কিন্তু বুঝতে হবে। ওকে, তারপরে রিগার্ডস বলে জিএইচআই। আর এখানে আমি ওয়ার্ড কাউন্টটা যেহেতু প্রথম লেটার, তাই আমি এখানে দিয়ে রেখেছিলাম এরম ভাবে। অ্যাকচুয়াল পরীক্ষার খাতায় গিয়ে কখন আমরা এরম ভাবে ওয়ার্ড কাউন্ট দিই না, ঠিক আছে? এখানে জাস্ট মনে রাখবে, চেষ্টা করবে 165 ওয়ার্ডের মধ্যে লেখা। এবারে তোমার প্রশ্ন আসতেই পারে যে স্যার 165 ওয়ার্ডসের মধ্যে হচ্ছে কিনা বুঝবো কি করে, গুনবো হলে বসে? নট অ্যাট অল। মনে রাখবে যেটা বডি না, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, 3টে প্যারা, তো তার মধ্যে যেটা বডি, সেখানে অলওয়েজ মনে রাখবে ম্যাক্সিমাম 4 থেকে 5টা পয়েন্ট দেবে, ম্যাক্সিমাম 4 to 5 আর্গুমেন্টস, তার চেয়ে বেশি আর্গুমেন্ট তো দেবে না। ওকে, সো দ্যাটস ইট ফ্রম হিয়ার, ফ্রম দ্য ফার্স্ট লেটার। আর এক লেটার আমরা আজকে করবো। আচ্ছা, এখান থেকে বলো কার কোনো প্রশ্ন আছে কিনা? If you have questions, please do ask me. I will try answering. Very good question. এই ডেটাগুলো আমরা কি করে কালেক্ট করব? ডেফিনেটলি মনে রাখবে, ডেটা তোমাদেরকে প্রোভাইড করার দায়িত্ব আমার। তার কারণটা হচ্ছে, দেখো দিনের শেষ বাস্তব হচ্ছে ডাব্লিউবিসি যারা খুব সিরিয়াসলি পড়ছো, তাকে মোটামুটি 14টা সাবজেক্ট হ্যান্ডেল করতে হচ্ছে। এবারে তার মধ্যে আমি যদি এক্সপেক্ট করি যে না, আমি শুধু ফরম্যাটগুলো দেখিয়ে দেবো, মডেলগুলো দেখিয়ে দেবো, এবারে তুমি যাও, তুমি গিয়ে সব খুঁজে আনো, সেটা একটা তো ইনজাস্টিস। অবশ্যই আমি ডেফিনেটলি ডেটা প্রোভাইড করব, কোন কোন টপিকের জন্য কি কি ডেটা তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতে হবে সেটা খাবো। শুধু তাই নয়, সেটা ছাড়া আমি তোমাদেরকে বলেও দেবো কোন নিউজ পেপার ফলো করবে তুমি। কারণ ন্যাচারালি দেখো, আমি যেটা প্রোভাইড করছি তার বাইরে গিয়েও তোমার ডেফিনেটলি মানে একটা ফ্লেয়ার বা ইন্টেন্সিটি তোমার মধ্যে থাকতেই পারে। তার বাইরে গিয়ে আমি নিজের মতো যদি তৈরি করতে চাই, আমি কি করবো বলবো? তো ডেফিনেটলি সেগুলো সবই হবে ইন গুড টাইম। আজকে জাস্ট ফার্স্ট সেশন, বিগিনিং সেশন, আমরা জাস্ট জিনিসগুলো বোঝার চেষ্টা করছি। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু লাইক স্কেয়ার ইউ পিপল অফ, যে প্রচুর কঠিন জিনিসপত্র বলে। সো লিভ দোজ থিংস টু মি। এবং যে যে জায়গায় যা অসুবিধা হবে লেখার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে, ডেটা ইনফরমেশন কি করে সাজাবে, ফরম্যাট যা যা হবে, এগুলো সব তোমাদেরকে কমপ্লিটলি প্রোভাইড করার দায়িত্ব অ্যাবসলিউটলি আমার। Am I clear? হ্যালো, ডেটাগুলো কোথায় পাওয়া যেতে পারে? হ্যাঁ, সেটা তো কনস্টিটিউশনাল আর্টিকেল গুলো অবশ্যই পাবে। এই তো আমি আলাদা করে পুরো চার্ট করে দিই যে ধরো উইমেন ইউজের জন্য কি কি কনস্টিটিউশনাল প্রভিশনস আমাদের মনে রাখতে হবে, গভর্নমেন্ট স্কিমস মনে রাখতে হবে, এনভায়রনমেন্ট থেকে কি কি কনস্টিটিউশনাল প্রভিশনস, গভর্নমেন্ট স্কিমস মনে রাখতে হবে। এরকম ভাবে আমরা পুরো চার্ট করে করে রেডি করব। ওকে, আর একটা এক্ষুনি নয়, 3-4টা তো ক্লাস হোক, তারপর আমি দেখাবো যে আমরা নিউজ পেপারটা কি করে পড়বো, সেই যে আমি ক্লাসে ডেফিনেটলি দেখিয়ে দেবো। ওকে, সেটা আমার দায়িত্ব। Am I clear? এগোবো? থ্যাংক ইউ। ইয়েস, সেকেন্ড হচ্ছে থ্রেটস অফ র্যাগিং ইন ইন্ডিয়া। এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাটলিস্ট এই বছর অবধি খুব ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে মানে পরের বছর অবধি আমি বলে, যেটা 2024 চলছে, সেটা হচ্ছে পিএসসি মনে রাখবে বরাবরই একটা অদ্ভুত রোগ আছে। সেটা হচ্ছে যে মুহূর্তে টপিকটা খুব হাইপ দেখে মনে হয় এটা থেকে এবার প্রশ্ন আসবেই আসবে, পিএসসি কখনো দেবে না।
মোটামুটি মানে বেশিরভাগ ক্ষেত্রে পিএসসি সেটা দেবে না, মোটামুটি বছর 2-3 হয়েছে। হ্যাঁ, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, দেখো গত বছরের WBCS মেন্সে মানে 22-এর মেন স্টার্ট বলছে, ঠিক আছে, যেটা 23-এ গিয়ে নিয়ে ওরা। আচ্ছা, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো পৃথিবী জুড়ে রীতিমতো আর কি আলোড়ো ফেলেছে, সারা ফেলেছে 2019 মোটামুটি সময় থেকে। নাসা যখন প্ল্যানেট ট্যানেট ডিসকভার করে ফেললো এআই এর সাহায্যে, ঠিক আছে, হেলথ কেয়ারে ইউজ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন বিভিন্ন নিউজ পেপারে বেরোচ্ছে এআই নিয়ে, আর্টিকেলস বেরোচ্ছে, সব কিছু বেরোচ্ছে। ওকে, পিএসসি তখন এটা থেকে কোনো প্রশ্ন করলো না। 2022-এর নভেম্বরে চ্যাট জিপিটি 3.5 ফ্রি ভার্সন রিলিজ হলো। তখন কিন্তু সবাই চ্যাট জিপিটি 3.5 এবং তার এগেনস্টে কারা কি চ্যাটবট রেডি করছে, মাইক্রোসফট কি চ্যাটবট রেডি করলো, গুগল কি চ্যাটবট রেডি করলো, এমনকি ইন্ডিয়ান এয়ারলাইন্স নিজস্ব চ্যাটবট বানাতে শুরু করে দিল। তো হিন্দুস্তান টাইমস, টাইমস ইন্ডিয়া, এসব ছাড়ো, নিউ ইয়র্ক টাইমস, ওকে, সিডনি এক্সপ্রেস, মানে আমি সব ইন্টারন্যাশনাল নিউজ বলছি, তারা সবাই তখন শুধু চ্যাট জিপিটিকে কভার করছে। এই জন্যই তো ওয়েস্ট বেঙ্গল পিএসসি, তখন ওয়েস্ট বেঙ্গল পিএসসি কি করলো, যখন সবাই মোটামুটি এক্সপার্ট চ্যাট জিপিটি থেকে, তো এবারে প্রশ্ন আসবেই, তখন ওরা প্রশ্ন করলো এআই থেকে। ওকে, যেটা 2018, 19, 20 সেই সময় ইম্পর্টেন্ট ছিল। তো যার জন্যই বলছি, যেহেতু 2023-এ র্যাগিং এর একটা খুব আনফর্চুনেট কেস হয় যাদবপুর ইউনিভার্সিটিতে, ইফ অল অফ আস রিমেম্বার, তাহলে সেই টপিকটা কিন্তু পিএসসির ক্যালকুলেশন বলছে ইম্পর্টেন্ট হচ্ছে 2020, 25, 26 এই রেঞ্জটার মধ্যে। যে কারণে থ্রেটস অফ র্যাগিং কিন্তু এখন একটা আমাদের ইম্পর্টেন্ট টপিক। ওকে, থ্রেটস অফ র্যাগিং ইন ইন্ডিয়া। আচ্ছা, শুরুটা নিয়ে বোঝানোর কিছু নেই, আবারও দেখো সেম সেন্ডার্স অ্যাড্রেস, গ্যাপ দিয়ে ডেট, আজকের ডেট বসছে, গ্যাপ দিয়ে রিসিভার্স অ্যাড্রেস, ওই দা এডিটার, MNO নিউজ পেপার, 654321, তারপরে সাব বলে থ্রেটস অফ র্যাগিং ইন ইন্ডিয়া, মানে যেটা মেন, যেটা বলেছিলাম যে মেন জিনিসটা যেটা, সেটাই দেখো বসে গেল। তারপরে একদম ধরতক্তা মারপেড়ে স্ট্রাকচার, সেটা কি, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমেলি আই উড লাইক টু ভয়েস মাই ভিউজ। মানে ভয়েস মাই ভিউজ কথাটার অ্যাকচুয়াল মানে কি বলতো? এক্সপ্রেস ওপিনিয়ন, ওকে, রিগার্ডিং দ্য থ্রেটস অফ র্যাগ ইন ইন্ডিয়া। মিটে গেল আমাদের ঝামেলা, ইন্ট্রোডাকশন হয়ে গেল। এবারে আমরা আসল জায়গায় চলে যাব। মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট, এই ইন্ট্রোডাকশন আর কনক্লুশন পার্ট না বেশি ওয়ার্ডস ইনভেস্ট করবে না। ইন্ট্রোডাকশন আর কনক্লুশন পার্টে বেশি ওয়ার্ডস ইনভেস্ট করবে না। কেন বলো তো? এইখানে কিন্তু তুমি আলাদা করে কোনো মার্কস পাবে না। মানে অত্যন্ত ভালো ইন্ট্রোডাকশন আর কনক্লুশন লিখলেও লেটারে, তার জন্য আলাদা করে কিন্তু কোনো মার্কিং নেই। শুধু দেখা হয় ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা টেকনিক্যালি কারেক্ট না। টেকনিক্যালি কারেক্ট হলে মার্কস দেবে, টেকনিক্যালি ভুল হলে মার্কস কাটবে। ওকে, অ্যাকচুয়াল তোমার কিন্তু মার্কিংটা হবে বডি পার্টের ওপর। ওকে, মানে সেকেন্ড প্যারাটা হয়, দেখো ইয়েস, সেটা হচ্ছে দেখো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনে রাখবে র্যাগিং নিয়ে লিখতে গেলে এইটা লেখা ম্যান্ডেটারি। হ্যাঁ, সুপ্রিম কোর্টের পাস হওয়া ল অনুযায়ী ভারতে কোনো র্যাগিং কেস অ্যাকচুয়ালি হয়েছে কি হয়নি সেটা ডিটারমাইন করার ডিসিপ্লিনের প্রথম স্ট্রিমলাইন স্টেজটা ফলো করতে হয় ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। মানে আমি কি বলতে চাইছি, স্কুল লেভেলেও যদি র্যাগিং হয়, তার যে কমপ্লেন হবে সেটা যখন হায়ার লেভেল অথরিটিতে যাবে, সেটা কিন্তু ইউজিসির কাছেই যাবে। এই অধিকারটা ইউজিসি দিয়ে রেখেছে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কেমন? অ্যাকর্ডিং টু ইউজিসি গাইডলাইন্স, এনি ডিসঅর্ডারলি কন্ডাক্ট, অর্থাৎ সহজ কথায় মিসকন্ডাক্ট, অপব্যবহার, সরি বাংলাটা ভুল বলছি, ওটা তো মিসইউজ, মানে কি বলি, মানে খারাপ ব্যবহার। ওকে, disorder conduct which has the effect of teasing, treating, or handling with rudeness any fresher or any other student in an academic institute is an act of ragging. আর এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একাডেমিক ইনস্টিটিউট বা একাডেমিক ইনস্টিটিউটের রেসপন্সিবিলিটি এরিয়ার ভেতর পড়ছে, সেইখানে যদি কোনো স্টুডেন্টকে কেউ আক্রমণ করে, সেটা হচ্ছে অ্যাক্ট অফ র্যাগিং, তার বাইরে গিয়ে কিন্তু নয়। এক্সাম্পল, যাদবপুর ইউনিভার্সিটির কেসটা মনে করে দেখো, ওটা কেন র্যাগিং এর আন্ডারে এলো? কারণ যে হস্টেল র্যাগিংটা হয়েছিল সেটা যাদবপুর ইউনিভার্সিটির নিজস্ব অফিসিয়াল হস্টেল। ধরা যাক ওটা যাদবপুর এলাকা, তো কাছাকাছি সেলিমপুর,
মানে ওটা ঢাকুরিয়াতে, মানে ঢাকুরিয়া যাদবপুরের রিয়েলি কনজয়েন্ট যাদবপুর ইউনিভার্সিটিটা। এনিওয়ে, যেটা বলছিলাম যে ধরো কাছাকাছি একটা জায়গা হচ্ছে সেলিমপুর বা যোধপুর। আজকে যদি এই ছেলেটি সেলিম বা যোধপুর পার্কের কোনো বাড়িতে থাকতো এবং তার সাথে যদি কাজে কোনো ঘটনা ঘটতো, সে যদি মারা যেত, হ্যাঁ, বলা হতো যে ছাত্র খুন করেছে অন্য ছাত্ররা, তাকে অফিসিয়ালি র্যাগিং বলে দাগ কেটে যায় না। কেন যায় না? ওটা একাডেমিক ইনস্টিটিউট বা তার পেরিফেরির ভেতর হয়নি। এটা এক। নাম্বার টু হচ্ছে, মনে রাখবে, স্টুডেন্টেরই একমাত্র র্যাগিং হতে পারে, কোনো স্টাফ বা টিচারের হতে পারে না। মানে সে জাস্ট বোঝানোর জন্য বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে ডেফিনেটলি তোমরা মানে কেউ আমার সামনে, আমিও তোমাদের সামনে পুরোটাই ভার্চুয়ালি হতে বলে আমি এখানে হেড অফিসে ক্লাস নেওয়ার সময় স্টুডেন্টদের সময় বলি, ধরো তোমাদের যদি একদিন ক্লাস করতে গিয়ে আমার ওপর খুব রাগ হলো, খুব বিরক্ত লাগছে, এই লোকটাকে আর নেওয়া যাচ্ছে না, তোমরা চাইলে আমার বেঞ্চ তুলে আমার দুম করে মারতে পারো, ওটা কিন্তু র্যাগিং এর কেস হলো না। আমি যদি পাল্টা কাউকে একটা থাপ্পড় মারি, সেটা কিন্তু র্যাগিং এর কেস হয়ে যাবে। ওকে, মানে আমি যদি, মানে একজন টিচারও যদি একজন স্টুডেন্টকে দিনের পর দিন হ্যারাস করে, সেটাও কিন্তু ইজ অ্যান অ্যাক্ট অফ র্যাগিং। কোনো স্টুডেন্টের সাথে করা খারাপ ব্যবহারই ইজ অ্যান অ্যাক্ট অফ র্যাগিং। ওকে, কোনো একাডেমিক ইনস্টিটিউট, এই জায়গাটা শুধু মনে রাখতে হয়। তারপরে কি, তাহলে আমরা কি দিয়ে শুরু করছি দেখো লেটারটা? হোয়াট ইজ র্যাগিং? ওকে, তারপর কি আসছে, যে এখানে আমরা পরপর কি আলোচনা করব বলতো? র্যাগিং কেসেস, মানে যেগুলো ভারতে আনফরচুনেটলি খারাপ কিছু র্যাগিং কেসেস। সেটা হচ্ছে পন নভাসারু 1996 এর কেস। মানে জিজ্ঞেস করতেই পারো যে সালগুলো কি মনে রাখতে হবে? মনে রাখাটা ভালো। ইভেন ইন 2023, 2023, 24, র্যাগিং হ্যাজ রিমেইনড আ কনসার্নিং ইস্যু। কনসার্নিং ইস্যু মানে কি বলতো? দুশ্চিন্তার বিষয়। In India, Pon Nasaru case 1996, Ajmal PM 2012, North Delhi Public School ragging case 2016, IIT Kharagpur mystery murder case 2022, Dharwad University alleged ragging case 2023 are some of the horrible highlights. Horrible highlights মানে horrible instances. Highlights মানে এখানে instances, হ্যাঁ, মানে ঘটনা, ঘটনা। এটা সি লিখেছিলাম, হ্যাঁ এস লিখে নিন। আর সাম অফ দ্য হরিবল হাইলাইটস অফ সাচ হিনাস অ্যান অ্যাক্ট। হিনাস মানে হেটফুল, জঘন্য, ঘৃণ্য কোনো একটা কাজ। ওকে, র্যাগিং ক্যান হ্যাভ আ ট্রিমেন্ডাস সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অন ইটস ভিকটিমস। আচ্ছা, তার আগে একবার বলে নিই জাস্ট, যে যে কেসগুলো নিয়ে আমি অলরেডি কথা বললাম, সেগুলোর ব্যাপারে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে যে ধরো এই যে নওয়াসারু কেসটা কিন্তু আমাদের অ্যাটলিস্ট মনে রাখতেই হবে। এটা খুব ব্রুটাল কেস, যার পরেই ভারতে বেশি কনস্টিটিউশনাল প্রভিশন আনা হয়েছিল রিগার্ডিং র্যাগিং। ওকে, সেটা হচ্ছে এই পন বাসারু কেসটা খুব ব্রুটাল কেস। খুব ব্রিফ বলছি, সেটা হচ্ছে যে মেডিকেল কলেজে পড়তো বাচ্চা ছেলে, ফার্স্ট ইয়ারে জয়েন করেছে। সিনিয়রদের র্যাগিং এর কি শর্ত ছিল? র্যাগিং কি না, কোনো একটা সিনিয়রের স্লিপার মানে হাওয়াই চটি, পাতি হাওয়াই চটি দিনের শেষে রাত্রির বেলা পরিষ্কার করে দিতে হবে। খুব কঠিন জিনিস নয়, হ্যাঁ অপমানজনক, বাট খুব কঠিন জিনিস। কিন্তু এদের শর্ত কি ছিল? সেটা জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করতে হবে। অ্যান্ড পন নাভাসারু, দিস বয় হ্যাড রিফিউজড। তখন এত মারে, মারতে মারতে ছেলেটাকে মেরে ফেল। বাট জিনিসটা এখানেই শেষ হয় না। ভেবে দেখো, যারা র্যাগিংটা করছে তারা যেহেতু মেডিকেল কলেজে হচ্ছে, তারা সবাই ডাক্তার। ওকে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ছেলে পুলে সব। তারা কি করে, পন নাভাসারুর বডিটাকে ছোট ছোট পিস করে কেটে শহর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়। এবং পন আভাসারুর কিছু রুমমেটস বা হোস্টেল মেটদের সন্দেহ হওয়াতে যে পন আভাসারুকে কেন পাওয়া যাচ্ছে না, বাড়িতে খোঁজ নিয়ে দেখে বাড়িতেও নেই। পুলিশে জানে যে এদের ওপরে আমাদের সন্দেহ আছে, কারণ এরা ওকে খুব র্যাগিং করতে। তখন তাকে পুলিশ নিয়ে আসে, জেরার মুখে একজন পুরোটা কনফেস করে দেয়। নাহলে কিন্তু কোনো কেউ জানতেও পারতো না যে পন আভাসারু কিভাবে মার্ডার করা হয়েছে। ওকে, তো এই কেসটা কেন আমি হঠাৎ আলাদা করে বললাম, একটাই কারণ, সেটাই লাস্ট দিয়ে বুঝতে পারেন। যাই হোক, এটা ছাড়া এই জাস্ট 3-4টে কেসের নাম মনে রাখবে তাই হবে। এরপরে কি হচ্ছে বলতো? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এই জায়গাটা মানে পুরোটাই ইম্পর্টেন্ট, মানে এক একটা জায়গার কোন কি কি সেক্টর সেটা দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে কি হোয়াট ইজ র্যাগিং, সেকেন্ডে কে ছিল, এটা ছিল 1, হ্যাঁ হোয়াট ইজ র্যাগিং। নাম্বার 2-তে কে ছিল? র্যাগিং কেসেস। নাম্বার 3-তে কি আছে? ইম্প্যাক্ট অফ র্যাগিং।
যে র্যাগিং এর প্রভাবটা ভিকটিমের ওপর কি পড়ছে। দেখো, ইট হ্যাজ আ ট্রিমেন্ডাস সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অন ইটস ভিকটিমস, যে মানসিকভাবে খুব বিধ্বস্ত করে দেয়। এটা কে বলছে? এই নাম না আমাদের লেখায় বারবার বিভিন্ন এসে বলো, লেটার বলো, রিপোর্ট বলো, বারবার ফিরে। হ্যাঁ, নামটা খুব ভালো করে দেখে রাখো। ডক্টর হরিশ শেঠি, ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড সাইকোলজিস্ট ইন ইন্ডিয়া। মানুষের মেন্টাল হেলথ নিয়ে ভারত কথা বলতে গেলে ওনার যেসব জায়গায় কমেন্টস আছে বা বক্তব্য আছে, অবজারভেশন আছে, সেগুলো অফকোর্স আমাদের লেখায় মেনশন করতে হবে। সেগুলো কোন কোন বিষয়ের উপর ওনার বক্তব্য আছে, কি কি অবজারভেশন আছে, সেগুলো তোমাদেরকে করিয়ে দেওয়ার সম্পূর্ণ 100% দায়িত্ব আমার। কিন্তু আমাদের এই নামটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ডক্টর হর্ষেটি তিনি কি বলেছেন? দ্য ইম্প্যাক্ট অফ র্যাগিং ইজ অ্যাকিন টু মানে হচ্ছে সিমিলার, সিমিলার similar to that of rape. The victim can become anxious and scared. মানে দুটো জায়গায় দেখো, এখানে আমি এক্স্যাক্ট কোডটা তুলেছিলাম বলে ইনভার্টেড কাজ, হলে গিয়ে তোমাকে যে এক্স্যাক্ট কোডটাই লিখতে হবে তার কোনো মানে নেই, বক্তব্যটা লিখলেই হলো। এবার সেখানে অফকোর্স তখন আমরা ইনভার্টেড কমাটা দেবো, কোড দেবো না, নর্মাল লিখবো। এবার তুমি জিজ্ঞেস করতেই পারো যে ধরা যাক একজন অ্যাসপিরেন্ট এক্স্যাক্ট কোডটা দিয়ে ডক্টর শেঠির লিখেছে, আরেকজন অ্যাসপিরেন্ট এক্স্যাক্ট কোডটা দিতে পারেনি বাট কন্টেন্ট লিখেছে, তাহলে কি মার্কসে কোনো ভেরিয়েশন হবে? আনসার হচ্ছে না। কেন? কারণ এখানে পিএসসি তোমার সাথে মেমোরি গেম খেলে না। তাই ন্যাচারালি শুধু তোমাদের আইডিয়াটা বা চিন্তা শক্তিটা সে দেখতে চাইছে, কমিশন দেখতে চাইছে। তাই ডেফিনেটলি তুমি এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়েই লেখো। তুমি নর্মালি মানেটাই লিখে আসো, মানে বক্তব্যটা কি ছিল তার জিসটা লিখে আসো, ডাজন্ট ম্যাটার। ওকে, আচ্ছা, ইন্ডিয়া এইবারে দেখো, এইটার জন্য আমি বললাম এই পন নাভাসারু কেসটা মনে রাখতে হবে। প্রিভেনশন অফ র্যাগিং অ্যাক্ট ইন 1997, সেটা হচ্ছে যে দেখো পন নাভাসারু কেসটা ঘটেছে 1996। খুব আনফর্চুনেটলি ভারত 1947 স্বাধীন হওয়ার পরেও 50 বছরেও মনে হয়নি যে র্যাগিং এর ব্যাপারে কোন একটা প্রভিশন ভারতে রাখা উচিত। সেটা মনে হয়েছে পন নাভাসারু মৃত্যুর পর কি। দ্যাটস ভেরি আনফর্চুনেট ইন ইন্ডিয়া আমার মনে হয়, যেখানে ধরো খুব বড় বড় এখনকার সেলিব্রিটিসরা তারাও কিন্তু এটা করেছে। এক্সাম্পল এখন দুজনের নাম বলতে পারি, অমিতাভ বচ্চন, সুরেশ রায়না। ওকে, তারা র্যাগিং কেস ফেস করেছে। করে দেখবে একটু, কখনো ইন্টারেস্ট থাকলে এইসবে জানতে পারবে। ওকে, সো তাহলে ইন্ডিয়া পাস দ্য প্রিভেনশন অফ র্যাগিং অ্যাক্ট 1997। তাহলে লাস্ট আমরা কোন জায়গাটা লিখলাম? কনস্টিটিউশনাল প্রভিশন। যে মনে রাখবে যেসব জায়গাতে সংবিধানের প্রভিশনস লেখাটা কিন্তু খুব দরকার, বিশেষ করে যদি তুমি সিভিল সার্ভিসের জন্য এগোচ্ছ। ওকে, সিভিল সার্ভিসে কনস্টিটিউশন ইজ লাইক, আমি এটা সবসময় ছেলে মেয়েদেরকে বলি যে দোজ হু আর টার্গেটিং WBCS, টার্গেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, প্লিজ মনে রেখো কনস্টিটিউশন ইজ লাইক আ হোলি বাইবেল টু ইউ। তোমাকে এটা ভালো করে মানে মাথায় রাখতে হবে। কিছু কিছু জায়গা, কিছু কিছু আর্টিকেলস, কিছু কিছু অ্যাক্ট, কিছু IPC sections. Okay, so the India has passed the Prevention of Ragging Act in 97, but lack of proper implementation has costed us dearly. So costed us dearly মানে has affected us, মানে ক্ষতি করেছে, affected বা harmed massively. Affected বা harmed massively, হ্যাঁ, ভয়ঙ্কর ভাবে ক্ষতি করেছে। If you kindly allow this letter space in your esteemed date, I shall remain much obliged. হ্যাঁ, এভাবেও কনফিউশন করতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। এটা ছিল আমাদের প্রথম ক্লাসটার, লেটারের ক্লাসটার কন্টেন্টটা। এবারে বলো, কারুর কোনো প্রশ্ন আছে এই জায়গা থেকে? তাহলে আমি ক্লিয়ার করে দেবো। এনি কোয়েশ্চেন্স? আমি কিছু শুনতে পাচ্ছি না কিন্তু। PDF পাওয়া যাবে কিনা সেটা আমি জানি না, মানে সেটা প্লিজ। ওকে, কেউ বোধহয় বলছে পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, কারুর ক্লাসটা সবাই বুঝতে পেরেছো সেটা আগে একটু প্লিজ বলো আমাকে।
ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই এন্ড করছি সেশনটা। থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর পেশেন্স। খুব শিগগিরই আবার দেখা হবে দ্য সেকেন্ড সেশন। অ্যান্ড প্লিজ আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, দেখো যে ক্লাস চলাকালীন তোমাদের যদি মনে হয় যে অ্যাটলিস্ট 3-4টে ক্লাস হয়ে যাওয়ার পরে যে স্যার এই জায়গাটা একটু এরমভাবে করা ভালো হয়, ওই জায়গায় আমার রিকোয়ারমেন্টটা এটা আছে, ফিল ফ্রি টু কমিউনিকেট। হ্যাঁ, ফিল ফ্রি টু কমিউনিকেট। আমি সবসময় এটা বিশ্বাস করি যে এডুকেশন কখনোই হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প নয়। যতক্ষণ না তুমি ফ্রিলি ইন্টারাক্ট করতে পারছো উইথ ইউর টিচার্স, ততক্ষণ অব্দি কিন্তু ভালো পড়াশোনা করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। অ্যান্ড ট্রাস্ট মি, একাডেমিক্যালি ইংলিশে যতটা অবধি সম্ভব তোমাদেরকে হেল্প করার, আই উইল গো টু মাই ফার্দেস্ট এক্সটেন্ট। ওকে, এনিওয়ে ইট ওয়াজ রিয়েলি নাইস কমিউনিকেটিং উইথ ইউ অল টুডে। হ্যাঁ, এই জায়গাটা তো আমার হাতে নেই। প্লিজ টক টু ইউর রেসপেক্টিভ ব্রাঞ্চেস, কোঅর্ডিনেটর্স অ্যান্ড অল দ্যাট। বিশ্বাস করো বাবা, আসমি, দিস ইজ নট সামথিং আই হ্যান্ডেল। এনিওয়ে, ইট ওয়াজ রিয়েলি নাইস কমিউনিকেটিং টু অল। দিস ইজ অর্ণব চক্রবর্তী সাইনিং অফ। টাটা। হ্যাঁ, হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছি, কাটিনি। কে? ঠিক আছে, সেটার প্রভিশন আমি নেক্সট দিনের আমাদেরকে অ্যারেঞ্জ করে রাখবো। এবং প্লিজ দুম ধাক্কা নিজের ইচ্ছে মতো র্যান্ডম টপিক লিখো না। আমি টপিকের লিস্ট দিয়ে দেবো, সেই অনুযায়ী লিখে পাঠাবে। ওকে, দ্যাটস মাই রিকোয়েস্ট। র্যান্ডম টপিক এরকম লিখো না যেটা পরীক্ষায় কাজে লাগবে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। টাটা। আমি এটা বসাতে পারছি না এখানে। ও, এইখানটা আমি এটাই বসাচ্ছিলাম, সরি। টাইমিং শেষ